সৌহার্দ্য, তুমি আবুর উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে সম্পর্ক জড়িয়েছিলে? হায়ার শান্ত কণ্ঠে প্রশ্ন জ্বর তুলল সৌহার্দ্যের মনে। হায়া কি করে জানতে পারলো কথাটা? জোরে জোরে নাক টানছে হায়া, কান্না আটকানোর প্রচেষ্টা করছে, কিন্তু চোখের পানি বড্ড বেহায়া। শত নিষেধাজ্ঞা সত্ত্বেও জোরে পড়ল চোখ দিয়ে। সৌহার্দ্য আমতা আমতা করে বলে উঠল, হায়া, আমি কথাটা শোনো। সৌহার্দ্যের কথা শেষ হতেই হায়া তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, হ্যাঁ অথবা না। আমতা আমতা করে হ্যাঁ বলল সৌহার্দ্য। সৌহার্দ্যের কথায় হায়ার কান্না থেমে গেল। দুহাত দিয়ে চোখ মুছে পেটে হাত রাখল সে। সৌহার্দ্য নিজের করা ভুলের জন্য যথেষ্ট অনুতপ্ত। সাবিতের ভুলের জন্য সে দাঁড়াকে শাস্তি দিতে গিয়ে হায়ার জীবনটা নষ্ট করেছে। সাবিত সব স্বীকার না করলে হয়তো নিজের ভুলটা কখনোই বুঝতে পারত না সৌহার্দ্য। এসব ভেবে ভেবে সামনে তাকাতে সৌহার্দ্য দেখল হায়া নেই। আতঙ্কিত দৃষ্টিতে রুম থেকে বেরিয়ে গেল সৌহার্দ্য। বাইরে আসতেই দেখলো হায়া নিচের দিকে দৌড়ে নামছে। পেছন থেকে সৌহার্দ্য বারবার ইশারা করছে থামে যাওয়ার জন্য, কিন্তু হায়া কিছুতেই থামছে না। সিঁড়ির কাছে গিয়ে পেছনে ফিরল হায়া। দু চোখ ফুলে লাল হয়ে গেছে। সৌহার্দ্য অসহায় দৃষ্টিতে হায়ার দিকে তাকালো। হায়ার কান্না কিছুতেই থামছে না। চোখের সামনে বারবার ভেসে উঠছে ডায়েরিটা, যেখানে সৌহার্দ্য নিজের মনের কথাগুলো লিখে রেখেছিল। কালো কভারের ডায়েরিটা হায়ার জীবনের অন্ধকার এনে দিল। চোখ ঝাপসা হয়ে এসেছে। ঝাপসা চোখে সিঁড়ির প্রথম পা বাড়াতেই পিছলে গেল পা। পেছন থেকে চিৎকার দিয়ে এগিয়ে এলো সৌহার্দ্য, কিন্তু শেষ রক্ষা হলো না। সিঁড়ি বেয়ে নিচে পড়ে গেল হায়া। রক্তে ভিজে উঠল টাইলসের ফ্লোর। সৌহার্দ্য দৌড়ে নিচে নামলো। রান্না করতে চিৎকার দিয়ে উঠলেন সাইনা চৌধুরী। তিনিও ছুটে এলেন। রক্তে ভেজা ফ্লোরে সৌহার্দ্য হাঁটু গেড়ে বসে পড়ল। হায়ার রক্তমাখা দেহটার সামনে চিৎকার করে কাঁদতে লাগলো। শাহিনা চৌধুরী গাড়ি বের করতে বললেন। সৌহার্দ্য পাগলের মতো রক্তাক্ত দু হাত হায়ার দুগালে রেখে চিৎকার করে কাঁদছে। সৌহার্দ্য হায়াকে কোলে নিয়ে গাড়ির অবধি নিয়ে যায়। সৌহার্দ্যের রক্তাক্ত হাত তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে হায়ার এই অবস্থার জন্য সেই দায়ী। অনুতাপের হৃদস্পন্দন বারবার থেমে আসছে সৌহার্দ্যে। এইদিকে দাঁড়ার ঘুমন্ত চেহারায় বড্ড টানছে স্রোতকে। দাঁড়ার গোলাপি উষ্ঠদয়ে লিপস্টিকের লালামিয়া ছুঁয়ে দিতে মন চাচ্ছে স্রোতের। আবেগ ক্রমশ বাড়ছে। দাঁড়ার উষ্ঠদয়ের কাছে এগুচ্ছে স্রোত। দাঁড়ার ঠোঁটে ঠোঁট ঠেকাতে যাবে ঠিক এমন সময় দাঁড়ার মেসেজ টোনে বেজে উঠল। গোর কাটল স্রোতের। সাথে সাথে স্রোত সরে এলো। দাঁড়ার ব্যাগ থেকে ফোন বের করে মেসেজ ওপেন করলো স্রোত। স্ক্রিনে তেহজিবের নাম্বারটা বেশি উঠল। Where are you? It's so late. You all come again another day. I am waiting for you at that gate. স্রোত আলতো করে দাঁড়াকে ডাকতেই আচমকাই উঠে পড়ল। উঠে নিজেকে স্রোতের এত কাছাকাছি দেখে হৃদস্পন্দন আবারও বেড়ে গেল। স্রোত দাঁড়ার অপ্রস্তুত ভাব বুঝতে পেরে স্বাভাবিক হওয়ার জন্য বলল, আপনার ফ্রেন্ডস ওয়েট করছে। ইউ শুড গো। কথাটা শুনে দাঁড়ার মনে পড়ল তেহজিবের কথা। খুব ধীরে স্থিরে স্রোতকে বাই বলে বেরিয়ে গেল দাঁড়া। স্রোত তখনও আকাশের বড়া চাঁদটার দিকে তাকিয়ে মুচকি এসে কোট গায়ে জড়ালো। সেও কল্পনা থেকে বেরিয়ে উদাস মনে বাড়ি ফেরার জন্য বের হল। এইদিকে হায়াকে আইসিইউতে শিফট করা হয়েছে। হায়া 2 মান্থস প্রেগনেন্ট, মানসিকভাবে বিপর্যস্ত, তার উপর ইন্টারনাল ইনজুরি। ডক্টররা জানিয়েছেন অবস্থা বেশ ক্রিটিক্যাল। মা বাচ্চা দুজনের জীবন মৃত্যুর মুখে। সৌহার্দ্য বোবার মতো দাঁড়িয়ে আছে। নিজের ভুল দাঁড়ার জন্য আজ তার দুজন ভালোবাসার মানুষ মৃত্যুর সাথে যুদ্ধ করছে। সময় থেমে গেছে সৌহার্দ্যের জন্য। শাহিনা চৌধুরী আল্লাহর কাছে প্রার্থনা করে যাচ্ছেন, কেঁদে কেঁদে মোনাজাত করে যাচ্ছেন। সায়ান চৌধুরী অফিসের কাজে দেশে ফিরেছে গতকাল। তাকে ইনফর্ম করে চিন্তা বাড়ালেন না। স্রোতকে ফোন করে জানিয়েছেন। স্রোত বলেছে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। স্রোত এসে সৌহার্দ্যকে জড়িয়ে ধরল। স্রোতকে পেয়ে সৌহার্দ্য আর নিশ্চুপ থাকতে পারল না। কণ্ঠ কেঁপে উঠল তার। বারবার আফসোসের সুরে বলতে লাগলো, শব্দ সামার, শব্দ সামার। আমি যদি ধারার উপর প্রতিশোধের নেশা এই গিন্ন খেলাটা না খেলতাম তাহলে এখন কিছুই হতো না। দাঁড়াকে ভুল বুঝে কে দাঁড়া?
স্রোতের মুখে এই প্রশ্ন শুনে আবার নিশ্চুপ হয়ে গেল সৌহার্দ্য। নিশ্চুপ কান্নায় জড়িয়ে ধরল স্রোতকে। দারা তেহজিবের সাথে বাড়ি ফিরতেই মাসুকা দারার বিয়ের কথা শুরু করেন। তিনি সাফ সাফ জানিয়ে দিয়েছেন 1 সপ্তাহের মধ্যে তিনি তেহজিবের সাথে দারার বিয়ে দিতে চান। কিন্তু দারা কিছুতেই রাজি হচ্ছে না। সে কিছুতেই এখনই বিয়ে করতে চায় না। দারা অসম্মতি জানিয়ে সিঁড়ি দিকে পা বাড়াল। হঠাৎ পেছন থেকে তেহজিবের চিৎকার শুনে পেছনে ফিরল। মাসুকা বুকে হাত চেপে ফ্লোরে পড়ে যাচ্ছিলেন। তেহজিব তাকে দৌড়ে আসছে। দারা মা বলে চিৎকার করে মাসুকার কাছে এলো। কাঁপা কাঁপা কণ্ঠে মাসুকা বলে উঠল, দারা, আমি হয়তো আর বাঁচব না। তুই তেহজিবকে বিয়ে করে নি। আমি চাই তোর ভবিষ্যৎ সিকিউরিটি হোক। দারা আতঙ্কিত কণ্ঠে বলল, সব হবে মা, এখন ডক্টরের কাছে চলো। না, আগে প্রমিস কর। মাসুকার জেদের প্রশ্রয় দিয়ে দারা প্রমিস করলো। তেহজিব ডক্টরকে ফোন দিয়ে মাসুকাকে বিছানায় শুয়ে দিল। দারার আড়ালে তেহজিবকে চোখ টিপ মারল মাসুকা। তেহজিবও মুচকি হাসলো। খালামণির এই নাটকটার জন্যই তো সে দারাকে পেতে চলেছে। তৃপ্তির হাসি ফুটে উঠল তার গোলাপি ঠোঁটে। এইদিকে ডক্টর জানিয়েছেন হায়ের অবস্থা খুবই খারাপ, ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে। সৌহার্দ্য পুরো ভেঙে পড়েছে, বুঝতে পারছে না কি করবে। অপারেশন শুরু হলো। ওটির বাহিরে আরও একটা হৃদস্পন্দন বারবার কাঁপছে। ওটির ভেতরের প্রাণটা নষ্ট হলো যে বাহিরের হৃদস্পন্দনটাও থেমে যাবে। অপারেশন শেষ হতেই ডক্টর বেরিয়ে এলেন। স্রোত দৌড়ে গেল ডক্টরের কাছে। খুব স্বাভাবিকভাবেই ডক্টরটি ইংরেজিতে বললেন, আপনার ওয়াইফ সুস্থ, কিন্তু তার গর্ভে থাকা ভ্রূণটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। মানসিকভাবে বিপর্যস্ত আপনার স্ত্রী। সম্ভবত তিনি আর মা হতে পারবেন না। ওনার জ্ঞান ফিরুক, সুস্থ হলে আমরা টেস্ট করাবো। ওটি থেকে কেবিনে শিফট করা হলো হায়াকে। হঠাৎ হায়ার জোরে জোরে আর্তনাদের শব্দ পাওয়া গেল। সবাই ছুটে গেল সেদিকে। হায়ার কেবিনে ঢুকে সৌহার্দ্য দেখলো হায়া ব্যাট সেরে উঠে চারপাশের সব কিছুই ফ্লোরে ফেলে দিচ্ছে আর বারবার ব্যাট চেপে ধরে চিৎকার করছে। নাসরা হায়াকে ধরে বেডে শুয়ে ঘুমের ওষুধ ইঞ্জেকশন করলো। নিতে গেল হায়া, নিতর হয়ে পড়ে রইল। ডক্টর সৌহার্দ্যকে কেবিনে ডাকলো। মিস্টার সৌহার্দ্য, আপনি কি জানতেন না আপনার স্ত্রী মানসিক সমস্যা আছে? উনি কি ইতিমধ্যে কোনো শক পেয়েছিলেন? সৌহার্দ্য বলল, জি ডক্টর, আমাদের পার্সোনালি ম্যাটার সেটা। ডক্টর বলল, যেই ম্যাটারই হোক, একজন অসুস্থ মানুষকে শত্রু কষ্ট দেওয়ার আগে ভাববে। আপনি তো তার স্বামী। এনিওয়ে, আমার কথা শুনুন। সৌহার্দ্য বলল, ইয়েস ডক্টর। ডক্টর বলল, উনি যেন কোনো মতেই কোনো শক না পান। উনি যদি আর একবার কোনো শক পান তাহলে হয়তো ওনাকে বাঁচানো যাবে না। তাছাড়া ইন্টারন্যাশনাল ইনজুরি তো আছেই, সো টেক কেয়ার। ডক্টরের কথায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সৌহার্দ্যের। নিজের সামান্য একটা ভুল বুঝাবুঝির জন্য একটা ছোট্ট প্রাণ পৃথিবীতে আসতে পারল না, তাও তার নিজের অস্তিত্ব। এই মুহূর্তে নিজের শক্ত থাকাই সৌহার্দ্যের জন্য কঠিন, কিন্তু তাকে শক্ত হতেই হবে। হায়াকে আর কোনো শাস্তি দিতে চায় না সে। হঠাৎ বাহির থেকে বিকট শব্দ শোনা গেল। হায়ার কেবিনে ঢুকতেই চোখ কপালে উঠল সৌহার্দ্যের। হায়া নিজের হাতের উপর দাঁড়ালো, সিঁড়ি চালিয়েছে, রক্তের ধারা বইছে ফ্লোরে। সৌহার্দ্য দৌড় দিল হায়ার কাছে। হায়া ফ্লোরে পড়ে কাতরাচ্ছে। সৌহার্দ্য হায়ার মাথা নিজের কোলে নিয়ে হায়ার দুগালে হাত রাখলো। হায়ার চোখ বেয়ে পানি গড়াচ্ছে, গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না। তবুও কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল হায়া, সৌহার্দ্য, আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু তুমি শুধু প্রতিশোধের জন্য কাছে এসেছিলে। তোমার জন্য আজ আমি আমার সন্তান হারিয়েছি। তোমার সাথে বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো। তোমার জন্য আজ আপুর থেকে এত দূরে আমি। কথাটুকু বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো হায়া। চোখ জোড়া বন্ধ হয়ে গেল। চিৎকার করে উঠল সৌহার্দ্য। দু হাতে আঁকড়ে ধরল হায়াকে, কিন্তু আর কোনো উপায় নেই। হায়াকে পাওয়া। হায়া চলে গেল না ফেরার সাথে। সঙ্গে নিয়ে গেছে সৌহার্দ্যের বেঁচে থাকার সমস্ত কারণ। হায়াকে আঁকড়ে কান্নায় ভেঙে পড়েছে সে। শাহিনা চৌধুরী বোবার মতো বসে আছেন। স্রোত কিছু বলার ভাষাই পাচ্ছে না। সবেমাত্র হায়াকে বোনের মতো দেখতে শুরু করেছিল। নতুনভাবে সব শুরু করতে গিয়ে এভাবে সব হারাতে হবে,
তা কখনো ভেবেই উঠতে পারেনি স্রোত। বুকের এক কোণে অদ্ভুত চিনচিন ব্যথাটা আজ তীব্র মনে হচ্ছে তার। হায়ার মৃত্যুর আজ তৃতীয় দিন। এই 3 দিনে সৌহার্দ্য ঘর থেকেই বের হয়নি। কিছু বাইরে এসেছে তো তা হলো ভাঙচুর আর আর্তনাদের শব্দ। সৌহার্দ্যের এই অবস্থা দেখে চাপা কান্না ছাড়া কিছুই করার নেই শাহিনা চৌধুরী। সায়ান চৌধুরীও উত্তরাধিকারী আর ফুলের মতো মেয়েটাকে হারিয়ে বিষণ্ণতায় নিজেকে গুটিয়ে নিয়েছে। স্রোত দুঃখ বলতে কাজে মনোনিবেশ করেছে। চতুর্থ দিনে সৌহার্দ্যকে বেরোতে দেখে সবাই অবাকের চরম পর্যায়ে। সৌহার্দ্যের চেহারা দেখে কান্না পাচ্ছে শাহিনা চৌধুরী। 3 দিনেই ছেলেটার মুখের সমস্ত রং উড়ে গেছে, চোখ গর্তে ঢুকে গেছে। সৌহার্দ্য এসে স্রোতের পাশে দাঁড়ালো, নির্লিপ্ত কণ্ঠে গলা জেরে বলা শুরু করলো, তোকে কিছু কথা বলতে চাই। স্রোত বলল, বলো ভাই। সৌহার্দ্য বলল, তুই জানতে চেয়েছিলি না দাঁড়াকে? দাঁড়া তোর স্ত্রী, হায়ার বড় বোন, যাকে ভালোবাসার নাটকে ফাঁসিয়ে প্রতিশোধ নিতে চেয়েছিলাম। কিন্তু দেখ, আমার প্রতিশোধের চক্করে হায়া চলে গেল আমায় ছেড়ে। আমি খুব খারাপ, খুব খারাপ। কথাগুলো বলতে বলতে দেয়ালে বাড়ি মারতে লাগলো সৌহার্দ্য। দাঁড়া নামটা শোনার পর থেকে স্রোতের মাথা ব্যথা শুরু হয়। 2 হাতে মাথা ধরে সোফায় বসে পড়ে সে। বারবার চোখ জোড়ায় ভেসে উঠে এক অ্যাক্সিডেন্টের দৃশ্য, আর কানে চিৎকার বাজতে লাগলে দাঁড়া নামটি। দাঁড়া বলে চিৎকার করে ওঠে স্রোত। স্রোতের চিৎকারে সবাই থমকে গেল, সৌহার্দ্য নিজেও। সৌহার্দ্যের চোখের সামনে স্পষ্ট হয়ে ভেসে উঠল আবস্ট্রা দৃশ্যগুলো। দাঁড়া বেঁচে আছে ভাবতেই 2 চোখ ভরে উঠল আনন্দে। কিন্তু তেহজিব নামটা মনে পড়তেই দ্রুত পায়ে গাড়ি নিয়ে বের হলো বাড়ি থেকে। আজ দাঁড়া আর তেহজিবের এঙ্গেজমেন্ট। ব্লু শেওড়ানিতে তেহজিবকে অমায়িক লাগছে, তবে আজ ওর ম্যাচিং হয়নি তেহজিব আর দাঁড়া। দাঁড়া পড়েছে ডার্ক রেড কালারের গাউন। কিছুতেই মনের সাড়া পাচ্ছে না দাঁড়া। বলতে গেলে নিজের বিরুদ্ধে গিয়ে পাঞ্চিনিতে মত দিয়েছে সে। এখনো সে বলতে পারেনি একদিনের পরিচয়ে সেই স্রোত কি। ইতিমধ্যে মাঝে মাঝে স্বপ্নের স্রোতকে নিয়ে এক মধুর জগতে পাড়ি দিয়েছিল সে, কিন্তু তার স্বপ্নই রয়ে যাবে। না চাইতেও মন খারাপের পাল্লাটা বাড়ছে। মাসুকা দাঁড়াকে নিয়ে নিচে আসলে দাঁড়ার বারবার স্রোতের কাছে ছুটে যেতে ইচ্ছে করছে, তবে এই ইচ্ছের পিছনে কোনো যুক্তি নেই। অযৌক্তিক ইচ্ছেকে মূল্য দেওয়া যায় না সমাজে। দাঁড়াকে দেখে হা হয়ে তাকিয়ে আছে তেহজিব, কিন্তু দাঁড়ার চোখ তুলেও দেখছে না তেহজিবকে। খুব জোরে ড্রাইভ করছে স্রোত। যে করে হোক দাঁড়াকে তার খুঁজে বের করতেই হবে। স্রোতের হঠাৎ করে গাড়ি থামিয়ে দিল। অযথা গন্তব্যহীন রাস্তা পা না বাড়িয়ে থেমে থেকে গন্তব্য খোঁজাটাই শ্রেয়। স্রোত মনে করার চেষ্টা করলো দা সাড়ে সেদিনের রাতটা। চোখ বন্ধ করে মাথায় জোর প্রয়োগ করলো স্রোত। মনে পড়লো তেহজিবের নাম্বারটা, বেশ ভালোভাবেই মনে পড়লো। স্রোত তার পরিচিত সূত্র থেকে তেহজিবের ঠিকানা বের করল। অ্যাড্রেসটা গুগল ম্যাপে সার্চ করে বুঝলো জায়গাটা বেশি দূরে নয়, বড় জোরও আধা ঘন্টার রাস্তা। স্রোত দ্রুত গাড়ি ঘোরালো তেহজিবের রাশিয়াদের ম্যানশনের দিকে। ড্রাইভ করতে করতে স্রোতের শুধু দাঁড়ার কথাই মনে পড়ছে। চোখ বেশি উঠেছে দাঁড়ার মায়াবী মুখটা। এঙ্গেজমেন্ট রিং অব্দি এসে গেছে। দাঁড়া এখন কোনো ফ্রিমি সিনের আশায় আছে। তার মন বলছে স্রোত আসবে, কিন্তু কেন আসবে তা বলতে পারছে না। তেহজিব এঙ্গেজমেন্টের রিংটা নিয়ে দাঁড়ার আঙ্গুলে পরিয়ে দিল, তবুও তেহজিবের দিকে তাকালো না দাঁড়া। দাঁড়ার হাতের আংটি দাঁড়ালেন মাসুকা। দাঁড়ার হাতের আংটি ধরালেন মাসুকা, কিন্তু আংটি পরানো বাদ দিয়ে হা করে দরজার দিকে তাকিয়েছে। মাসুকা দাঁড়াকে জোরে দিলেন আংটিটা পরানোর জন্য। দরজার দিকে তাকিয়ে আংটিটা নিয়ে তেহজিবের হাতের দিকে বাড়ালো। আংটিটা পরাতে যাবে ঠিক এমন সময় হাঁপাতে হাঁপাতে ভেতরে ঢুকলো। স্রোতকে দেখেই আংটি ফেলে দৌড় দিল দাঁড়া। আই লাভ ইউ দাঁড়া, আগেও ভালোবাসতাম, এখনো বাসি। ধারা বলল, আমিও ভালোবাসি স্রোত। স্রোত বলল, তোমার সব মনে পড়ে গেছে ধারা, তুমি আমার স্ত্রী। ধারা বলল, আমি জানি না অতীত, শুধু জানি আই লাভ ইউ। দাঁড়াকে বুকে টেনে নিল স্রোত। পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তেহজিব। স্রোত রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকালো। সে এগিয়ে এসে আফসোসে সুরে বলল,
সরি স্রোত, এত চেষ্টা করেও ধারার ভালোবাসা পাইনি। আমি আর কখনো তোমাদের লাইফে আসবো না। স্রোত হেসে দাঁড়াকে নিয়ে গাড়িতে বসলো। স্রোত আর দাঁড়ার পুনর্বিবাহ হলো। লাল গোলাপ আর রজনীগন্ধা দিয়ে আবারও সাজানো হয়েছে তাদের বাসা। যদিও দাঁড়ার কিছু মনে পড়েনি, তবুও আফসোস নেই স্রোতের। বিছানার উপর লাল শাড়িতে বসে আছে দাঁড়া, স্রোতের অপেক্ষায়। স্রোত এগিয়ে এসে দাঁড়ার পাশে বসলো। দাঁড়ার মাথা থেকে গোমটা সরাতেই প্রথম যা তাকে আকর্ষণ করলো তা হলো দাঁড়ার সেই গোলাপি ঠোঁটে লিপস্টিকের লালামি। দাঁড়ার ঠোঁটের দিকে এগোতে লাগলো স্রোতের ঠোঁটদ্বয়। দাঁড়া চোখ বন্ধ করে স্রোতের শেওয়ানি খামচে ধরল। ধীরে ধীরে স্রোত ডুব দিল দাঁড়ার মাঝে। এক মধুর মিলনে অবাধ্য হলো দুটি সত্তা। মাম্মা! ছোট ছোট পায়ে দৌড়ে আসছে 5 বছরের তৃণা। স্রোত পেছনে পেছনে ছুটছে। তৃণা স্রোত আর দাঁড়ার ভালোবাসার চিহ্ন। তৃণা স্রোতের গায়ে পানি ঢেলে দাঁড়ার পেছনে লুকিয়ে আছে। এই তুমি আমার তৃণাকে বকছো কেন? এই তুমি শাসন করো না দেখেই বাদর হচ্ছে দিন দিন মেয়েটা। আমার শার্টে পানি দিয়েই পালিয়েছে, আমার লেট হচ্ছে। ধারা বলল, বারে তুমি ওর বার্থডেতে মিটিং রাখবে আর ও কিছু বলবে না? স্রোত বলল, ও শিট, ভুলেই গিয়েছিলাম। স্রোত গিয়ে তৃণাকে কোলে নিয়ে তৃণার দুগালে চুমু দিয়ে বলল, হ্যাপি বার্থডে বাবুসোনা। দাঁড়াও মুচকি এসে স্রোতের পাশে দিয়ে দাঁড়া। তৃণার আড়ালে দাঁড়াকে চোখ টিপ মারল স্রোত। ঠোঁটের ইশারায় চুমো দেখালো। দাঁড়া লজ্জা পেয়ে মুখ গুড়িয়ে নিল। দাঁড়ার এই রূপেও যে বারবার মুগ্ধ হয় স্রোত। স্রোত যে গতিহীন দাঁড়া ছাড়া এমনিভাবে বেঁচে থাক ওদের ভালোবাসা। সমাপ্তি করা হলো এই গল্পের। গল্পটি কেমন হলো আশা করি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আসছে আরও একটি নতুন গল্প, প্রেম আমার। কথা দিচ্ছি সেই গল্পটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। বাই বাই, টাটা।